হঠাৎ করে বোর্ডটাতে ডিস্টার্ব শুরু করলো। এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, কোনো প্রবলেম নেই, হঠাৎ কি হলো তো বুঝতে পারলাম না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি আমাদের, বিশেষ করে তোমার সলিড স্টেট ফিজিক্সে যদি আমরা ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি বুঝতে চাই, তাহলে ব্লক তত্ত্বটা একদম দ্য ফার্স্ট কনসেপচুয়াল aspect to explain the origin of energy gap, তারপরে তোমার পিরিয়ডিক পটেনশিয়াল, এগুলোর যে একটা উম, পরিচ্ছন্ন ব্যাখ্যা সেটাকে ব্যবহার করে হতে। তাহলে আমরা গতদিন শুরু করেছিলাম এবং বেশ কিছুটা প্রসিড করেছিলাম। আমি মোটামুটি শুরু থেকে আবার বলছি। আমরা একটা জিনিস আমরা বলেছি যে যদি একমাত্রিক, আমরা প্রথম একমাত্রিক কনসেপ্ট থেকেই আমরা চিন্তা করি, কারণ একমাত্রিকটা বুঝতে পারলে ত্রিমাত্রিক বুঝতে অসুবিধা হয়। একমাত্রিক ক্ষেত্রে পর্যাবৃত্ত বিভব, উম, পর্যায়বৃত্ত বিভব, পর্যাবৃত্ত অর্থ আমি গতদিন আলোচনা করেছিলাম যে পিরিয়ডিক্যালি ভ্যারিং, এবং আমি দুই তিনটা ফিগার এঁকে দেখিয়েছিলাম যে যদি এটা স্কোয়ার শেপ পটেনশিয়াল হয় তাহলে হতে পারে পিরিয়ডিক ভেরিয়েশন। যে কোনো ভাবে পিরিয়ডিক ভেরিয়েশন হতে পারে, কিন্তু পিরিয়ডিক মানে একটা নির্দিষ্ট পর্যায়ে পর পর সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে তখন আমরা পিরিয়ডিক বলি। আমরা ইউ এক্স, এক্স বলছি এক মাত্রা বোঝানোর জন্য, এক্স তোমার ডিস্টেন্স বোঝানোর জন্য এক্স বা ডাইমেনশন, এবং আহ, বোঝানো হচ্ছে যে এই পটেনশিয়ালটা দূরত্বের উপর নির্ভরশীল। এই জন্য আমরা এক্স অ্যাজ এ ফাংশন অফ এক্স হিসেবে আমরা এটি লিখতে পারি। তাহলে একমাত্রিক ক্ষেত্রে পর্যাবৃত্ত বিভব ইউএক্স এর অধীনে, ইউএক্স এর অধীনে গতিশীল, আহ, আমাদের আলটিমেট আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রন, তাহলে আমরা ইলেকট্রনের কথাই বলি। ইলেকট্রনের জন্য শোরিঞ্জার ইকুয়েশন যেটা ছিল, আমরা ওটাও প্রতিপাদন করে দেখিয়েছিলাম, ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম বাই এইচ কার্ট স্কোয়ার। তারপরে লিখেছিলাম মাইনাস। টোটাল এনার্জিকে আমরা এই অক্ষরটা দিয়ে প্রকাশ করেছিলাম এপসাইলনের মতো, বা ই বলো পেঁচানো হাতের ই, ইউ এক্স সাই ইজ ইকুয়াল টু জিরো। এখানে কোনো টাইম ডিপেন্ডেন্ট পার্ট এখানে নেই। আর এর পর্যায়টা হচ্ছে, এটা ছিল ধরো 1 নম্বর সমীকরণ। আর এই যে বিভব, বিভবের পর্যায়টা হচ্ছে, বিভবের পর্যায়, পর্যায় বলতে আমি আবার উল্লেখ করছি যে ডিস্টেন্স পর পর সে তার আহ, রূপটাকে মানে রিট্রাইভ করে, অর্থাৎ একইভাবে সে ফিরে আসে। এটা পর্যায় বিভিন্ন রকম হতে পারে, বা সে বিভিন্ন রকম হতে পারে। এর পর্যায়টা হচ্ছে, বিভবের পর্যায় হলো ল্যাটিস কনস্ট্যান্ট বা ল্যাটিস ধ্রুবক, ল্যাটিস ধ্রুবক এ। তো ল্যাটিস ধ্রুবক এর সমান লিখো। তা যদি হয় তাহলে আমরা লিখতে পারি, ল্যাটিস ধ্রুবক এর সমান যদি হয় তখন আমরা লিখতে পারি যে তাহলে সাই এক্স ইজ ইকুয়াল টু সাই এক্স প্লাস এ। এই কন্ডিশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশন। আর আমরা যেহেতু সাই এক্স একটা তরঙ্গ অপেক্ষক নির্দেশ করে, এবং তার অবশ্যই আমরা এর আগে পড়েছি সাই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস সামথিং দিয়ে আমরা এক্সপ্রেস করেছি। তো এখানে একটা ওয়েভ ভেক্টর রিলেটেড টার্ম, টাইম ডিপেন্ডেন্ট টার্ম থাকবে। আরেকটা হচ্ছে তোমার আহ, নিতান্তই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, বা উম, তোমার এক্স এর উপর ডিপেন্ড করবে। এরকম দুটো অংশকে, দুটো অংশের গুণফল আকারে আমরা লিখতে পারি। আহ 1 নং সমীকরণের সমাধানকে আমরা এইভাবে লিখতে পারি। 1 নং সমীকরণের সমাধানের রূপ হতে পারে সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স
ইন্টু ইউ কে এক্স, এরকম দুটো টার্মের গুণফল আকার আসতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে আমরা যেটা বলেছিলাম যে যেখানে ইউ কে এক্স মানে হচ্ছে ইউ কে এক্স প্লাস এ, যেহেতু পিরিয়ডিক, সো ওয়েভ ফাংশন বা তার আমরা ওয়েভ ফাংশন গুলোকে যদি একাধিক ওয়েভ ফাংশনের বা একাধিক ফাংশনের গুণফল আকারে বিবেচনা করি, তাদের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স বিদ্যমান থাকবে। তাহলে একটা টার্ম আসবে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই কে এক্স, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস, এক্স এর ভ্যালু তো তোমার পিরিয়ডটা তো হচ্ছে এ। আমরা যদি ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস এর দিকে তাকাই, গতদিন আমি ব্যাখ্যা করেছিলাম, আবার একটু করছি দেখো, ওয়ান ডাইমেনশনাল ল্যাটিস এর দিকে তাকাও, তাহলে এর প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট হচ্ছে এখান থেকে এখানে যে দূরত্ব আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার এ ডিস্টেন্স আছে মনে করো। তাহলে আমরা কে এর ভ্যালু গুলো যখন বের করবো এই ভেক্টরের মাধ্যমে ডিস্টেন্সটা যদি আমরা প্রকাশ করি, তখন আমি পাচ্ছি পাই বাই এ। এখন একটা রেফারেন্স পয়েন্ট যদি আমরা মূল বিন্দু থেকে শুরু করি, বা দিকে গেলে মাইনাস বলছি, ডান দিকে গেলে প্লাস বলছি, সেটা হচ্ছে আমাদের গাণিতিক ভাষা। কিন্তু ফিজিক্যাল কনসেপ্টটা হচ্ছে এই পিরিয়ডটা হচ্ছে লেটিস কনস্ট্যান্টের সমান। সো আফটার এভরি এ উই আর গেটিং we are returning to the initial point. After every A, we are returning to the same point. এই কথাটার মানে হচ্ছে তাই। যেমন উদাহরণস্বরূপ তোমাকে আমি বলেছিলাম যে তুমি যদি মনে করো দিস ইজ ইউর ডিরেকশন এক্স, এবং এটা হচ্ছে তোমার ইউ এক্স, এবং তুমি কল্পনা করলে যে আমার পটেনশিয়ালটা হচ্ছে স্কোয়ার শেপ, তা যদি হয় তাহলে তোমার, আমি এরকম একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম, তুমি এটাকে বললে জিরো, তাহলে এটা এ, এটা টুয়াইস এ, এটা থ্রাইস এ, এটা ফোর এ, এটা ফাইভ এ। দেখো আফটার এভরি এ আমরা সেম জায়গাতে ব্যাক করছি। আমরা যদি এই পটেনশিয়ালের ম্যাক্সিমাম ভ্যালু ইউ নট বলি, তাহলে এই উচ্চতাটা হচ্ছে ইউ নট। সো এটাই ডিপেন্ডস অন আওয়ার কনসেপ্ট অ্যান্ড প্যাটার্ন অফ ডিসকাশন। কেমন, এটা কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে যে না ওটা আসলে স্কোয়ার শেপ না, ওটা শেপ হচ্ছে এরকম, সেক্ষেত্রে পিরিয়ডটা কিন্তু ঠিকই মেনটেন করা হচ্ছে। দেখো এখানে যেমন এই এ থেকে এ জিরো ছিল, তুমি যদি এটাকে এ বলো, এটাকে টুয়াইস এ বলো, তাহলে এখানেও ডিসেন্ডিং প্যাটার্ন। আবার এখানে জিরো থেকে এ পর্যন্ত অ্যাসেন্ডিং প্যাটার্ন, তাহলে থ্রাইস এ পর্যন্ত অ্যাসেন্ডিং প্যাটার্ন, এখান থেকে ডিসেন্ডিং, আবার এখানে অ্যাসেন্ডিং। তাহলে পিরিয়ডটা অ্যাকচুয়ালি কি জিনিস মাথায় ঢুকেছে তোমাদের? পিরিয়ড নিয়ে আর কোনো প্রবলেম আছে কিনা বলো? বুঝতে পারছি স্যার। এটা কিন্তু আমি গতদিনে আলোচনা করেছিলাম, আজকে তোমাদেরকে আবার একটু মাথায় ঢুকিয়ে দিলাম। তাহলে এখন আমরা বিবেচনা করছি যে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু এক নম্বর সমীকরণটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে তার দুটো স্বতন্ত্র সমাধান থাকতে পারে। কোট ইট, দুটো, আমি একটাও বলি নাই, তিনটাও বলি নাই, তার কারণ হচ্ছে দ্বিঘাত সমীকরণে দুটো মূল থাকে। তো সেই দুটো মূল না বলে আমরা যেহেতু একটা ওয়েভ ফাংশন আকারে প্রকাশ করেছি, তাই আমরা বলছি যে দুটো স্বতন্ত্র সমাধান থাকতে পারে, এবং আমরা সেই সমাধান দুটোকে দুটো ফাংশন আকারে এক্সপ্রেস করব। বাট ডেফিনেটলি দ্য ফাইনাল ওয়েভ ফাংশন উইল বি দ্য কম্বিনেশন অফ দিস টু। অবশ্যই আমার যে চূড়ান্ত সলিউশন, এটা কিন্তু এই দুজনের কম্বিনেশন আকারে আসবে। যেমন তুমি একটা সিম্পল কথা চিন্তা করে দেখো, তুমি যখন এটার কথা ভুলে যাও কিছুক্ষণের জন্য, আমরা একদম ভেরি সিম্পল একটা ইকুয়েশন নিয়ে কথা বলি, তাহলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। যেমন ধরো তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো একটা সমীকরণ যদি হয়, তার সমাধান হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই ওয়াইস এ। এখানে কয়টা ভ্যালু? এখানে স্যার দুইটা পেলো, এক্স এর দুইটা পেলো। দুইটা ভ্যালু না? তাহলে তুমি যদি একটাকে এক্স ওয়ান বলো, তাহলে এখানে প্লাস, একটাকে এক্স টু বলো, ওখানে মাইনাস। তাহলে মাইনাস। but the combined solution is the composition of these two values, right? Plus minus this, এখান থেকে তুমি আলাদা করে বলছো। কিন্তু তুমি যখন পুরা ইকুয়েশনের এক্সপ্রেশনে গিয়ে সমাধানটা উল্লেখ করছো, তার মানে কি? এটা তো এটা তো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো ফাংশন। তাহলে একইভাবে যদি এটা ফাংশন হয়, অর্থাৎ তোমার আহ, এখানে এক্স না হয়, যদি এটা কোনো একটা ফাংশন হয়,
বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো ইকুয়েশনই হোক, তখন এইটা একটা ফাংশন হবে, এটা আরেকটা ফাংশন হবে, রাইট? আর ফাইনাল সলিউশন যদি এটাকে বলো, তাহলে দিস উইল বি দা কি বলে তোমার কম্বিনেশন অফ দিস টু থ্রো সাম রিলেশন, এভাবে তোমাকে লিখতে হবে। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি সাই ইকুয়াল টু যখন লিখবা, আলটিমেটলি যে প্লাস মাইনাস লিখেছো, এই প্লাস মাইনাস দিয়ে দুটো ভ্যালু আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে তুমি যখন এরকম একটা ইকুয়েশনের সলিউশন লিখবে ইন টার্মস অফ টু ডিফারেন্ট ফাংশনস, স্বতন্ত্র বলছি, কারণ এক্স ওয়ানটাও একটা স্বতন্ত্র ভ্যালু, এক্স টুটাও কিন্তু স্বতন্ত্র ভ্যালু। যেমন ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয়, ভালো করে খেয়াল করো, গাণিতিক চিন্তাগুলোকে উজ্জীবিত করো নিজের ভিতরে সঠিকতার জায়গাতে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টু। সো ইফ ইউ টেক এক্স ইজ ইকুয়াল টু প্লাস টু, তো স্কোয়ার মাইনাস ইট, you will get 4. If you take x equal to minus 2, square it, you will get 4. -4। Clear? জি স্যার। জি স্যার। এবার আসো তাহলে আমাদের মানে বেসিক যে গাণিতিক আহ, যেটাকে বলা হয় কনফিডেন্স, কনফিডেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং বা কনফিডেন্স অফ থিঙ্কিং, সেই জায়গাগুলো মডিউলগুলো আমরা ক্লিয়ার করলাম। নাও আই এম গোয়িং টু দ্য মেইন টপিক। তাহলে একটু আগেই আমরা আলোচনা করেছি যে একটি পিরিয়ডিক পটেনশিয়ালের জন্য ইলেকট্রনের মোশনকে বা গতিশীলতাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে যেভাবে প্রকাশ করতে পারি সেটা হলো ইউএক্স সাই ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই সমীকরণের দুটো স্বতন্ত্র সমাধান যদি হয়, আহ, ধরি এর দুটি স্বতন্ত্র সমাধান, একটা হচ্ছে জি এক্স আর একটাকে ধরলাম এফ এক্স, দুইটা ফাংশন বলবো। তাহলে যেমনটি বললাম যে দ্য ফাইনাল বা কি বলে রেজাল্টেন্ট ভ্যালু বা লব্ধি যে এক্সপ্রেশন, সেটা হবে কম্বিনেশন অফ দিস টু। বাট সরাসরি আমি বলতে পারি না যে জিএক্স প্লাস এফ এক্স বা এরকম কিছু বলতে পারি না, কারণ এখানে জিএক্স এর সাথে কিছু কনস্ট্যান্ট থাকতে পারে, এফ এক্স এর সাথে কিছু কনস্ট্যান্ট থাকতে পারে। সো আই শুড রাইট সাই এক্স ইজ ইকুয়াল টু, আমি এইভাবে লিখি কথার কথা, এ এফ এক্স প্লাস বি জিএক্স, আমি এইভাবে লিখি। আমার যদি মনে হয় যে না, এটা ডিরেক্ট এফ এক্স প্লাস জি এক্স হবে, অসুবিধা নেই, তাহলে এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান হতেই পারে। বাট ওয়েন আই এম রাইটিং ইন জেনারেল, আই শুড রাইট দ্য ভ্যালু মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট। এটা কনসেপচুয়ালি এটাই আসে, কথা এটাই হবে। তাহলে এখন এটা অনির্ধারিত বা আরবিট্রারি কনস্ট্যান্ট বলা হয় এটাকে, এ এবং বি কে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে আমরা একটু আগে দেখেছি যেহেতু পিরিয়ডিক পটেনশিয়াল, যেহেতু ইউ এক্স এবং ইউ এক্স প্লাস এ সেম ভ্যালু, তাহলে ইউ এক্স এবং ইউ এক্স প্লাস এ যেহেতু সেম ভ্যালু, তাহলে অবশ্যই তাদের তোমার অপেক্ষক দ্বয়ের ক্ষেত্রেও একটা জিএক্স এর জায়গায় আমি ফাংশন অফ এক্স প্লাস এ একটা সমাধান পেতে পারি। আবার সরি, এফ এক্স এর জায়গায় এক্স প্লাস এ একটা সমাধান, জি এক্স এর জায়গায় জি এক্স প্লাস এ একটা সমাধান আমি পেতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সমীকরণটা যেহেতু আহ দ্বিঘাত সমীকরণ, অতএব এর সমাধান কিন্তু দুইয়ের অধিক হতে পারে না। আবার যেহেতু পিরিয়ডিক পটেনশিয়াল, তাহলে ইউ এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ হলে ডেফিনেটলি ফর দ্য ভ্যালু অফ ইউ এক্স প্লাস এ দ্য ফাংশন উইল হ্যাভ এগেইন দ্য টু সলিউশনস। কিন্তু তার মানে এই না যে আগের দুইটা আর পরের দুইটা তফাৎ থাকবে, তাহলে তো সলিউশন চারটা হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এ definitely will be combination of fx and gx. Similarly, function of g of x plus ও সেম ঘটনা ঘটবে। তাহলে এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, আলফা ওয়ান এফ এক্স প্লাস আলফা টু জি এক্স ফর ফাংশন ওয়ান পিরিয়ড ফাংশন অফ এক্স প্লাস এ। একইভাবে জি এক্স এর জন্য আমি বলতে পারি জি এক্স প্লাস এ উইল বি
কথার কথা বিটা 1 fx প্লাস বিটা 2 gx। ক্লিয়ার? তার মানে আলটিমেট স্বতন্ত্র সলিউশন কিন্তু fx এবং gx, বাট ফর দ্য ভেরিয়েশন অফ পিরিয়ড, since the potential is unchanged, they will follow the same pattern of solution, but never the number of solution will be any more than 2, because this is a quadratic equation. So there is no way to find any other solution, any more solution other than the basic 2 solution. তাহলে বলতে পারো যে স্যার আপনি তো বলছেন যে ফাংশন অফ এক্স প্লাস এর একটা সলিউশন। ডেফিনেটলি function of x plus a definitely will satisfy the main solution stream, but in this way, nothing including more than fx and gx. তাহলে fx plus a অবশ্যই fx এবং gx এর কম্বিনেশন, gx plus a অবশ্যই fx plus এবং gx এর কম্বিনেশন। ক্লিয়ার? জি স্যার। তা যদি হয়, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 এগুলো কিন্তু সবই এনার্জি ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্ট। দ্যাট মিনস তারা এনার্জির ফাংশন বা এনার্জির রিয়েল রিয়েল ভ্যালু বা রিয়েল ফাংশন তারা শো করবে। আর বাট জিএক্স এফএক্স দেখ মেবি রিয়েল, মেবি কমপ্লেক্স। এটা কমপ্লেক্স হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু আমরা জানি যে অ্যাকচুয়ালি দ্য মোশন অফ ইলেকট্রন এর টাইনি পার্টিকেল under the influence of any potential, it may be periodic or varying or constant, whatever. Quantum mechanical, the wave function is definitely a complex function. So, complex function definitely likely to be composed of any other complex functions like fx, gx. তো আমরা এটা কন্ডিশন যখন অ্যাপ্লাই করব তাদের মোশনের উপর, আমরা অবশ্যই প্রপার বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী তাদের প্যাটার্নটা আমরা বুঝতে পারবো আরো পরে গিয়ে। আমরা একটু আগাই। তাহলে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2 দের পরিচয় জানলাম আমরা। এখন এই ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, তাহলে আমার 2 নম্বর সমীকরণ অনুযায়ী আমি লিখতে পারি, সুতরাং 2 নম্বর সমীকরণ অনুযায়ী আমি অবশ্যই লিখতে পারি যে সাই এক্স প্লাস এ উইল টেক দ্য ফর্ম function of x plus a plus b g x plus a, where fx plus a and gx plus a have this form. ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? যেহেতু আমরা জানি Yes, যে sir. psi x plus a and psi x will define almost the same function, তাহলে তারা অবশ্যই ফলো করবে সেম প্যাটার্ন অফ দ্য সলিউশন। তা যদি হয় তাহলে x এর জায়গায় x প্লাস a হলে ফাংশন x এর জায়গায় x প্লাস a হবে, বাট remaining unchanged the ultimate form of the solution. তাহলে সেক্ষেত্রে 2 নম্বর থেকে এই যে আমি সুতরাং 2 নম্বর থেকে আমরা পাই এই এই যে বেসিক জিনিসগুলো লিখছি, এটাই হচ্ছে মেইন। এরপরে গিয়ে কিন্তু এই রিলেশন গুলোকে সলভ করবো। So that will not be a big deal for any learner. But ultimate physics, which we are talking about now, this is the ultimate physics. Why I am writing these equations? What is the physical significance of writing this? এই জিনিসটা হচ্ছে মেইন। এই কারণে এটার উপর আমি গুরুত্ব দিতে বলছি। আর 2-4টা লাইন যাওয়ার পরে দেখবা যে যা যা লিখেছি সেগুলোকে আমি আলটিমেট কি বলবো, সিম্পল বীজগণিত ব্যবহার করে আমি কাজ করছি। But to form the equations, to write the initial equations from where we are getting these equations, এটাই হচ্ছে ফিজিক্স, এবং এই জায়গাটা খুব ক্লিয়ার করতে হবে। এখন তুমি ফাংশন অফ এক্স প্লাস এ এবং জি এক্স প্লাস এর ভ্যালুটা লিখো। কোত্থেকে লিখবা? ওই যে উপরে তুমি পেয়েছো। তাহলে এখানে পাচ্ছ এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস এ মানে আলফা 1 ফাংশন অফ এক্স প্লাস আলফা 2 জি এক্স প্লাস বি ইন্টু, খুবই সিম্পল। আমি যদি এর সূত্র জানি, জন্মসূত্র জানি, তাহলে আমার মুখস্থ করার তো কোনো প্রয়োজন নাই। আমি কোন দুঃখে এত বড় বড় থিওরি মুখস্থ করবো? এটা কি সম্ভব নাকি? খটমটে জিনিস। কিন্তু যখন আমি বুঝলাম তখন আর খটমটে রইলো না, এটা আমি নিজে নিজেই লিখবো এখন। তাহলে আমি এভাবে লিখতে পারি। আর এভাবে যদি লিখতে পারি তাহলে আমি আরেকটা কাজও করে ফেলি না কেন, সেটা হচ্ছে এফ এক্স এর সঙ্গে কি কি আসছে? এ আলফা 1, বি বিটা 1। বি তাহলে আমি
লিখি আলফা ওয়ান এ প্লাস বিটা ওয়ান বি ইন্টু এফ এক্স প্লাস একইভাবে আলফা টু এ বিটা টু বি হচ্ছে জি এক্স এর সাথে। তাহলে আমি একইভাবে লিখতে পারি আলফা টু এ প্লাস বিটা টু বি ইন্টু জি এক্স। আমার কাজটা একটু এক্স। এগিয়ে থাকলো, রাইট? এটা কয় নাম্বার জি হবে? স্যার। 4 নাম্বার। 3 নাম্বার। এটা বোধহয় 4 নাম্বার হবে, 3 নাম্বার উপরে চলে গেছে, 4 নাম্বার। এই যে 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, তাহলে এটা 4 নাম্বার সমীকরণ। এ পর্যন্ত জি কারো স্যার। কোনো প্রশ্ন আছে? নো স্যার। স্যার আমার একটু ইয়া ছিল স্যার, যদি 3 নাম্বার ইকুয়েশনটা আবার একটু সামারাইজ করতেন ভালো হতো স্যার। 3 নাম্বার? জি স্যার, একটু সামারাইজ করলে ভালো হতো স্যার। না, এটার কারণটা হচ্ছে যে আমাদের আলটিমেট মেইন সলিউশন কিন্তু দুইটাই। এই ইকুয়েশনের মেইন সলিউশন হচ্ছে দুইটাই, এফ এক্স এবং জি এক্স। কিন্তু যেহেতু আমরা জানি যে পটেনশিয়ালটা পিরিয়ডিক, তাহলে এক্স সাই, আমি ইউএক্স এর জায়গায় যদি ইউএক্স প্লাস এ পর্যন্ত চলে যাই, এক পিরিয়ড চলে যাই, ইউএক্স এর জায়গায় যদি আমি চলে যাই ইউএক্স প্লাস, আমি বলছি যে দে আর দ্য সেম, এখানে কোনো চেঞ্জ, পিরিয়ডিক পটেনশিয়াল। তাহলে ডেফিনেটলি সাই এক্স এর জায়গাতে আমি অবশ্যই সাই এক্স প্লাস এর সমাধান পাবো। সো এটা এবং এটা সেম জিনিস আমাকে ডিফাইন করবে। প্রশ্ন হচ্ছে দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে এখানে দুটোর বেশি সমাধান থাকবে না। এবং আমি বলেছি যে এফ এক্স এবং জি এক্স হচ্ছে তার স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট দুইটা সলিউশন। তাহলে ডেফিনেটলি হোয়াট এভার ইউ আর গোয়িং টু এক্সপ্রেস লেটার, no matter, but that must be the composition or what to say, expression including only two functions fx and gx। কারণ তুমি আহ, এক পিরিয়ড পর পর তোমার সলিউশন তুমি পেতেই থাকবে, কোনো সমস্যা নেই। তো তার মানে এই নয় যে তোমার মূল সলিউশন চেঞ্জ হয়ে নতুন কোনো কিছু আসবে, তা কিন্তু না। তো মূল সলিউশন কি ছিল? এফ এক্স এবং জি এক্স। তাহলে আমি এক্স প্লাস এর জন্য আমি আবার সেম প্যাটার্নের সলিউশন পাবো, কিন্তু এক্স প্লাস এটাকে তো আমি আবার মনে করো এফ এক্স জি এক্স এর পরিবর্তে অন্য কিছু বলতে পারছি না। এক্স প্লাস এ হওয়ার কারণে সে যে একটা পিরিয়ড শিফট হয়েছে, সেজন্য তার যে সলিউশনটা আসবে, সেই সলিউশনের আলটিমেট প্যাটার্ন কিন্তু থাকবে এফ এক্স এবং জি এক্স সহ। কিন্তু যদি এক পিরিয়ড আমি গিয়েছি, এই জন্য তার এনার্জি রিলেটেড কোএফিসিয়েন্ট আসছে আলফা ওয়ান আলফা টু বা বিটা ওয়ান বিটা টু, এরা আসতে পারে। যদি আমি আরো ধরে এফ এক্স প্লাস টু এ লিখলাম, তখন আমি লিখবো ধরো গামা ওয়ান গামা টু, ডেল্টা ওয়ান ডেল্টা টু। অল দোজ আর এনার্জি ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্ট, কারণ আমাদের টোটাল এনার্জি আর এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে এনার্জি জি ডিপেন্ডেন্ট স্যার। কোএফিসিয়েন্ট আসতে পারে, কিন্তু আলটিমেট ফাংশনের চেহারার কোনো পরিবর্তন হবে না। কারণ ফাংশনের চেহারা পরিবর্তন হবে না, তা তো আমি এখানে বলেছি, দেখো সাই এক্স ইকুয়াল টু সাই এক্স প্লাস এ। বুঝতে পেরেছি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। ওকে, এখন একটা জিনিস দেখো, সেটা হলো এই যে বারবার এত বড়, এখানে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে এই যে এত বড় বড় এই সবগুলো মিলে তো একটা কনস্ট্যান্ট, তাই না? 5 গুণ 4 প্লাস 3 গুণ 2, পুরোটা মিলে তো একটা সংখ্যাই হবে। তাহলে বারবার কি আমার ওরকম লেখার দরকার আছে? 5 গুণ 4 গুণ 2 এভাবে লেখার দরকার আছে আমার? দরকার নেই। আমরা কি করতে পারি, এটাকে আমরা আমাদের প্রিন্সিপাল যে দুটো ধ্রুবক আমরা এ এবং বি বিবেচনা করেছি মূল সলিউশনে, এই যে মূল সলিউশনে আমাদের এ এবং বি দুটো ধ্রুবক এসছে, এবং পিরিয়ডিক কনসেপ্ট ডিসকাস করতে গিয়ে আমরা এনার্জি ডিপেন্ডেন্ট আরো কিছু কোএফিসিয়েন্ট নিয়েছি আলফা বিটা ইন টার্মস অফ দিস। আমরা এদেরকে আবার এ এবং বি এর মাধ্যমে ডিফাইন করতে পারি থ্রু এ কমন রিলেশন। এটা একটা টেকনিক। এরকম দেখো, আমরা যদি ধরি এভাবে, এদের যোগ বিয়োগ করলে তো একটা ভ্যালু আসবেই। তো সেই ভ্যালুটা এমন ভাবে আমি পাবো যে তার আগে একটা কমন ফ্র্যাকশন থাকলো, মনে করো কনস্ট্যান্ট ল্যামডা এবং এ। একইভাবে আমি এটাকে ধরতে পারি
তাহলে আমার হিসাবে একটু সুবিধা হবে। এটা আর কিচ্ছু না, কারণ এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। আমি আমার সুবিধার জন্য আমি মানে জায়গাও কম লাগবে লিখতে, এক্সপ্রেস করতে পারবো সহজে, এই জন্য এটাকে ধরলাম ল্যামডা এ, এটাকে ধরলাম ল্যামডা বি, হোয়ার ল্যামডা ইজ এ কমন রেশিও টু বোথ অফ দেম। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারছি, দেখো যে সাই এক্স প্লাস এর জায়গাতে আমি লিখতে পারছি সাই এক্স প্লাস এ, অর্থাৎ লাস্ট যে ইকুয়েশনটা আমি রেখে এলাম সেখানে আমি লিখতে পাচ্ছি ল্যামডা এ অফ কি জানি, ল্যামডা একটা এক্স এম। এফ এক্স, এফ এক্স, ল্যামডা এ অফ এফ এক্স প্লাস ল্যামডা বি অফ জি এক্স। তাহলে এখান থেকে ল্যামডা যদি কমন নাও, এ এফ এক্স প্লাস বি জি এক্স, এ এফ এক্স প্লাস বি জি এক্স ইকুয়াল টু কি ছিল? এর আগের পেজ কোথায় গেল? সাই এক্স। এ এফ এক্স প্লাস বি জি এক্স মানে কি ছিল? সাই এক্স ছিল না? জি স্যার। জি স্যার। এবার দেখো আমার সুবিধাটা কি হলো এভাবে লেখাতে। নাও আই এম গেটিং এ রিলেশন। তার মানে সাই এক্স প্লাস এ হবে ল্যামডা ইন্টু সাই এক্স। তার মানে দেখো আলটিমেট প্যাটার্নে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে মাল্টিপ্লিকেশন পেয়েছে। তাহলে এর আগের কথাগুলো কেন বললাম বুঝতে পেরেছো এখন? জি স্যার। নো চেঞ্জ, নো চেঞ্জ, দেখো নো চেঞ্জ, জাস্ট সিম্পল কনস্ট্যান্ট ইজ দেয়ার। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের কনস্ট্যান্ট গুলো ভ্যালু বের করতে হবে। 5 নাম্বার যে সমীকরণটা আমি ধরেছি, এই 5 নাম্বার সমীকরণটাতে এ এবং বি এর যদি অশূন্য মান, আমরা যদি ইন টার্মস অফ এ অ্যান্ড বি এটাকে একটা ইকুয়েশন বিবেচনা করি, তাহলে 5 নাম্বার সমীকরণটা অশূন্য মান প্রদান করবে যদি তাদের সহগগুলোর যে ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়। আমরা যেমন সলিউশন করেছি না, এক্স ইজ ইকুয়াল টু মানে কি বলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু জিরো, এরকম করেছি না আমরা? তা আমরা এখান থেকে এরকম লিখতে পারি না? দেখো এই এই দুটো সমীকরণে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো। লিখতে পারি? জি স্যার লিখতে পারি। হ্যাঁ, জি স্যার লিখতে পারি। তাহলে তুমি ডিটারমিনেন্টের মাধ্যমে কিরকম লিখতে পারো? মানে আলটিমেটলি তো এটা ম্যাট্রিক্স পদ্ধতি আমরা ফলো করি। যেমন এখানে আমি লিখতে পারি আলফা ওয়ান মাইনাস ল্যামডা বিটা ওয়ান, তারপর হচ্ছে আলফা টু বিটা টু মাইনাস ল্যামডা এ বি। এটা ম্যাট্রিক্সে প্রকাশ করলে কি লেখা যায়? এটা লেখা যায় না? জি স্যার এটা রাখা যায়। তাহলে এখন আমার এ আর বি হচ্ছে যে এখানে মূল চলক, এটার ভ্যালু আমি বের করব। আর তা যদি বের করতে হয় তাহলে ডেফিনেটলি আলফা ওয়ান মাইনাস ল্যামডা বিটা ওয়ান, আলফা টু বিটা টু মাইনাস ল্যামডা, এটা ইজ ইকুয়াল টু জিরো হবে না? নির্ণায়কের মান শূন্য। হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি স্যার। সলিউশন করলে এটা আসবে না? জি তা স্যার। যদি আসে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, সরাসরি এখান থেকে লিখে 5 নং হতে পাই। তাহলে এটা কি আলফা ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু বিটা টু মাইনাস ল্যামডা। প্রথমে আমরা আমাদের মতো করে লিখি, তারপরে মাইনাস বিটা ওয়ান আলফা টু ইজ ইকুয়াল টু জিরো, কারণ এটা তো দুই দুই, তাই না? এখন গুণ গুণ করে একটু দেখি কি হয়। আলফা ওয়ান বিটা টু মাইনাস ল্যামডা বিটা টু
প্লাস মাইনাসে মাইনাস ল্যামডা আলফা ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস বিটা ওয়ান আলফা টু ইজ ইকাল টু জিরো। এটাকে যদি আমি একটু সাইজ করে লিখি তাহলে পাই অর ল্যামডা স্কোয়ার। বাবা ফোর্থ ইয়ার অনার্সে এইভাবে ভেঙে ভেঙে আর কি করব বলো, তোমাদের জন্য বলো। হ্যাঁ, প্লাস এটাকে একটু সাজিয়ে লিখো আলফা ওয়ান বিটা টু মাইনাস আলফা টু বিটা ওয়ান ইজ ইকাল টু জিরো। এটা একটা সমীকরণ নাম দাও, কারণ এরপর আমরা একটু অন্য কথা বলবো। এই হলো, তাহলে যেহেতু এফ এক্স এবং জি এক্স হচ্ছে তোমার বাস্তব এবং স্বতন্ত্র সমাধান, তাই আমরা এর সমীকরণটি অবশ্যই, এই কন্ডিশন সমীকরণটি সিদ্ধ করবে। তাহলে আমরা একটু আবার 1 নম্বর সমীকরণ থেকে একটু ঘুরে আসি। কারণ যেহেতু আমরা বলেছি এফ এক্স এবং জি এক্স উভয়েই 1 নং সমীকরণের সমাধান, যেহেতু এফ এক্স ও জি এক্স উভয়েই 1 নং এর সমাধান, তাহলে আমরা লিখতে পারি, দুটো সমীকরণ লিখতে পারি এইভাবে: ডি স্কোয়ার এফ এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ইউ এক্স এফ এক্স ইকুয়াল টু জিরো। আবার বলতে পারি ডি স্কোয়ার জি এক্স বাই ডি এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ইউ এক্স জি এক্স ইকুয়াল টু জিরো। লেখা যায়? জি স্যার। জি স্যার। এখন এখন একটা কাজ গুণন। করতে হবে। কাজটা হচ্ছে আমরা প্রথম সমীকরণটাকে আমরা জিএক্স দিয়ে আর পরেরটাকে এফ এক্স দিয়ে গুণ করে বিয়োগ করি। অর্থাৎ জি এক্স দ্বারা। এখানে দেখিয়ে দিচ্ছি আমি, তুমি খাতায় এভাবে লিখবা না, তুমি লিখবা, অসুবিধা কি, তুমি লিখবা যে প্রথমটাকে বা একটা সমীকরণ নাম্বার দিয়ে বলবা যে এটাকে জিএক্স দিয়ে এটাকে এফ এক্স দিয়ে গুণ করি, এইবার তাদেরকে বিয়োগ করি। আমরা জাস্ট লম্বার হাত থেকে মানে বাঁচার জন্য একটু কমাই দিই। তাহলে দেখো জিএক্স ইন্টু এত এফ এক্স প্লাস এফ এক্স জিএক্স, এফ এক্স ইন্টু এত জিএক্স প্লাস এফ এক্স জিএক্স, দুইটাই কিন্তু আসছে। তাহলে আলটিমেটলি এই টার্মটা হচ্ছে সেম, উভয় সমীকরণে এই টার্মটা কিন্তু সেম টার্ম হচ্ছে। হ্যাঁ বা জি না স্যার। বলো? জি স্যার, তাহলে জি এটা স্যার। কেটে যাচ্ছে, হয়ে যাবে। থাকছে এইটা মাইনাস এইটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। রাইট? তাহলে আমি লিখতে পারি gx d স্কোয়ার এফ এক্স বাই dx স্কোয়ার মাইনাস এফ এক্স d স্কোয়ার gx বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। লেখা যায়? জি স্যার, লেখা যায়। জি স্যার। তো ইন্টিগ্রেটিং বোথ সাইড, আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আগে পরে করে লিখি। মাইনাস কমন নিয়ে আমাদের লেখার সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য সমাকলন করো বোথ সাইড। সমাকলন করলে এক একটা অর্ডার কমে যাবে প্রত্যেক সাইড থেকে। তাহলে এফ এক্স এর জায়গায় ডি স্কোয়ার জি এক্স বাই ডিএক্স স্কোয়ারকে সমাকলন করলে আসবে ডি বাই ডিএক্স অফ জি এক্স মাইনাস জি এক্স এর জায়গায় এখানে আসবে
ডি বাই ডিএক্স অফ এফ এক্স। আর ডান দিকে শূন্যকে সমাকলন করলে আসবে ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় তোমার রনস্কিয়ান অফ দিস ইকুয়েশন। এটাকে ডাব্লিউ এক্স লিখে। রনস্কিয়ান কি সেটা একটু বলি। রনস্কিয়ান হচ্ছে, ধরো যদি এফ ও জি উভয়েই এক্স এর ফাংশন হয়, তাহলে রনস্কিয়ান মানে হলো, আমি লিখছি না, রনস্কিয়ান, রনস্কিয়ান বুঝছো? ডাব্লিউ আর ও জি এন স্যার। এস কে আই এন, রনস্কিয়ান বলা হয় এটাকে। তোমরা ম্যাট্রিক্সে ওটা পাবে। রনস্কিয়ান হচ্ছে, রনস্কিয়ানটা হবে জি এফ প্রাইম মাইনাস এফ জি প্রাইম। তো জি এফ প্রাইম মানে ডিএফ বাই ডিএক্স, মাইনাস এফ জি প্রাইম মানে ডিজি বাই ডিএক্স। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সো অ্যান্ড দিস ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হলো এটা আবার মানে ডিপেন্ড করে জি আর এফ এর ভেরিয়েশনের উপর। এই জন্য আমরা দিস কনস্ট্যান্ট অলসো এ ফাংশন অফ এক্স, এটাকে মানে যেহেতু এটা এক্স এর সমাধানটা নির্ভর করছে, ওই জন্য আমরা এটাকে মানে ধ্রুবক বলতে একেবারে অক্ষর বা সংখ্যা বোঝাচ্ছি না। এটাও একটা এরম, এই ধ্রুবকের মানও ডিপেন্ড করছে এফ এবং জি এর ভেরিয়েশনের উপর। তাহলে এটা আমরা পেলাম এফ এক্স ডি বাই ডিএক্স জি এক্স মাইনাস জি এক্স ডি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু দিস। এবার আমরা একটু সামনের দিকে যাই। তাহলে এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি কিসের উপর? এই কন্ডিশনটা যদি আমরা বারবার ব্যাকে যেতে হচ্ছে, তো ইকুয়েশনটা কত তিন ছিল? 3 আর 4 নম্বর স্যার। এই যে 3 নম্বর, 3 নম্বর সমীকরণ অনুযায়ী, এবং এই অনুযায়ী যদি আমরা আগাই, নিউ স্টেপে যাই, তিন নম্বর অনুসারে আমরা পাচ্ছি এফ এক্স প্লাস এ ডি বাই ডিএক্স অফ জি এক্স প্লাস এ মাইনাস জি এক্স প্লাস এ ডি বাই ডিএক্স অফ এফ এক্স প্লাস এ। তাহলে এটাকে যদি আমরা রিলেশনটা অ্যাপ্লাই করি যে আলফা ওয়ান বিটা টু মাইনাস আলফা টু বিটা ওয়ান, তাহলে তার পরের অংশটা কি ছিল? সাই এক্স ছিল। সেই অনুযায়ী আমি পাচ্ছি আলফা ওয়ান বিটা টু মাইনাস বিটা টু আলফা ওয়ান ইন্টু এফ এক্স ডি বাই ডিএক্স অফ জি এক্স মাইনাস জি এক্স ডি বাই ডিএক্স অফ এফ এক্স। এক্স প্লাস এ দিয়ে আমরা যখন করেছি এটা ছিল কমন। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি লিখতে পারি যে ডান পাশে এটা তো ডাব্লিউ এক্স, তার মানে ইফ উই সে দ্যাট দিস ইজ ডাব্লিউ এক্স প্লাস এ, তাহলে সেটার মানে হচ্ছে আলফা ওয়ান বিটা টু মাইনাস বিটা টু আলফা ওয়ান ইন্টু ডাব্লিউ এক্স। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটা ডাব্লিউ এক্স, আর এটা ওই প্যাটার্ন অনুযায়ী আমি বলতেছি এটা ডাব্লিউ এক্স প্লাস এ, যেহেতু আমরা একটু আগে রনস্কিয়ান বের করেছি। তাহলে তা যদি হয়, ডেফিনেটলি ডাব্লিউ এক্স প্লাস এ আর ডাব্লিউ এক্স তো আসলে সেম জিনিস হবে, যেহেতু এটা একটা ধ্রুবক এবং যেহেতু পিরিয়ডিক পটেনশিয়াল, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে কিন্তু ডাব্লিউ এক্স প্লাস এ ডেফিনেটলি উইল স্যাটিসফাই ডাব্লিউ এক্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আলফা ওয়ান বিটা টু মাইনাস বিটা টু আলফা ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। আর তা যদি হয়, তাহলে আমাদের সলিউশনের রাস্তাটা সামনের দিকে আর একটু এগিয়ে যাচ্ছে। এটা কত নম্বর হবে ইকুয়েশন? উম,
8 নাম্বার হবে না? আচ্ছা। জিনিসগুলো আসলে কঠিনও না, খুব মজার জিনিস, কিন্তু আমাদের ধৈর্য থাকে না তো, এই ধৈর্য হারিয়ে ফেলি বলে আমাদের সমস্যা হয়। তাহলে আলফা 1 বিটা 2 মাইনাস বিটা 2 আলফা 1 এটা ছিল কোথায়? কত নম্বর সমীকরণ ছিল? 7 নাম্বার সমীকরণ, এইখানে। তাহলে আলটিমেটলি আমি এইখানে 1 পাচ্ছি, দেখো এই টার্মটা হচ্ছে 1। তাহলে 7 নং হতে পাই 7 নাম্বার সমীকরণ আমাকে দিচ্ছে, মানটা বসালে আমি পাচ্ছি ল্যামডা স্কোয়ার মাইনাস আলফা 1 বিটা 1। আলফা 1 প্লাস বিটা 1 ইন্টু ল্যামডা প্লাস আলফা 1 বিটা 1 স্যার। 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 9 নাম্বার সমীকরণ। এখন এই যে সমীকরণটা, এটা একটা ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ না? জি স্যার। তাহলে ল্যামডা এর দ্বিঘাত সমীকরণ যদি হয়, ল্যামডা এর দুইটা মান কনফার্ম আমি এখান থেকে পাচ্ছি। আমি ল্যামডা এর দুইটা মান পাচ্ছি কিনা বলো? জি স্যার, অবশ্যই পাবো স্যার, যেহেতু দ্বিঘাত হ্যাঁ। সমীকরণ। তাহলে ডেফিনেটলি আমরা যে দুটো সমাধান আমরা বলেছি, সে সমাধান দুটো ধরো, তার নাম তুমি সেই এফ দাও, দাও, বা ψ1x ψ2x যাই বলো না কেন, আমরা কিন্তু ঘুরে ফিরে 2 এর মধ্যেই আছি, 2 এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, 2 এর নিচে আসারও কোনো সুযোগ নেই। ঠিক। তাহলে এর যে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক, বইয়ের মধ্যে লিখে নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, এর নিরূপক কি? b² - 4ac, অর্থাৎ আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কোয়ার মাইনাস 4 × 1 × 1। তার মানে আলফা 1 প্লাস বিটা 1 স্কোয়ার মাইনাস 4। 4। তাই তো? দুটো সিচুয়েশন হতে পারে, একটা হচ্ছে এটার ভ্যালু <<0 হলে কমপ্লেক্স, <<0 হলে রিয়েল। তাহলে আমরা প্রথম সিচুয়েশনটা কনসিডার করি। ঘটনা বা পরিস্থিতি 1, ক্ষেত্র 1। কি বিবেচনা করছি? আলফা 1 প্লাস বিটা 1 স্কোয়ার মাইনাস 4 <<0 বা আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কোয়ার <<4। এই সিচুয়েশনটা যদি হয়, তাহলে মূল দুটো কি হবে? জটিল রাশি হবে স্যার, জটিল তাহলে হবে। 9 নং ল্যামডা এর মানদ্বয় জটিল হবে, জটিল। তো তা যদি হয়, তাহলে আমরা আরেকটা জিনিস জানি, তাদের, আচ্ছা, সে মান দুটোকে তুমি যদি বলো মূলদ্বয় ল্যামডা 1 ল্যামডা 2 হলে দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য বলো। স্যার যে সমীকরণের ঘাত 2 হয় ওটা স্যার দ্বিঘাত সমীকরণ না, স্যার। মূলদ্বয়ের বৈশিষ্ট্য কি? মূলদ্বয়ের যোগফল -b/a, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে c/a, মনে নেই? কিরে বাবা, আমার মনে আছে, তোমাদের মনে নেই, এটা কেমন হবে? x² + bx + c এর মূলদ্বয় আলফা ও বিটা হলে, এগুলো পড়োনি ইন্টারমিডিয়েটে? আলফা প্লাস বিটা ইজ জি ইকুয়াল স্যার, টু মনে আছে স্যার। -b/a, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু c/a, পড়ো নাই? জি স্যার। পড়েছো? জি স্যার। তাহলে এখানে ল্যামডা 1 ল্যামডা 2 কে আমি দুটো মূল ধরেছি, সেটা কি হবে? ইজ ইকুয়াল টু c/a। তা তোমার সমীকরণে c কত? 1, a কত? 1, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 ইকুয়াল টু 1। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে?
জি স্যার, ঠিক আছে স্যার। এখন তোমার সমাধান বলেছিলে যে, ভালো করে খেয়াল করো, তুমি বলেছিলে যে সাই এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে প্লাস এক্স। মাইনাস আই কে এক্স ইন্টু ইউ কে এক্স, এরকম ধরেছিলে না তুমি? ধরেছিলে? এই জি যে স্যার। প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস আর পিরিয়ড যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে তুমি এই অংশটাকে, এই অংশটার ফর্ম অ্যাকচুয়ালি ল্যামডা এর ফর্ম। তোমার মূল যে সমাধান তুমি ধরেছো প্যাটার্ন, ওটা মনে করে দেখো। তাহলে সেই অনুযায়ী তুমি লিখতে পারো, কাজে আমরা লিখতে পারি ল্যামডা ওয়ান ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এ, আর ল্যামডা টু ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ। গুণ করো, ওয়ান হবে। এটা গুণ করো, ওয়ান হবে। দেখো, lambda জি 1 স্যার, গুণ lambda করে 2 is দিচ্ছি। equal to e to the power I k a into e to the power minus I k a is equal to e to the power 0 is equal to 1. Clear? জি স্যার। So nothing is confusing. সবকিছু পরিষ্কার। এটা হলো 10 নম্বর কন্ডিশন। আর যেহেতু আমরা জানি যে তরঙ্গ ভেক্টর কে, এটা একটা বাস্তব রাশি, তাহলে আমরা আনুষঙ্গিক যে আহ, সমাধান বলছি, মানে দুটো তরঙ্গ অপেক্ষক বলছি, একটা সাই ওয়ান। এখন তুমি এই জি এক্স এফ এক্স এর কথা ভুলে যাও, একটাকে সাই ওয়ান দিয়ে প্রকাশ করো, একটাকে সাই টু দিয়ে প্রকাশ করো। তাহলে তুমি বলতে পারো যে সুতরাং সাই ওয়ান এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু, আমরা বলেছিলাম যে এটার প্যাটার্নটা হবে ল্যামডা ইন্টু দ্য মেইন ফাংশন। আমরা কি বলেছিলাম ওখানে দেখো, আমরা বলেছিলাম যে সাই এক্স প্লাস এ, কারণ বারবার ব্যাকে যেতে ইচ্ছা করছে না, তুমি ভিডিও টেনে দেখো, বলেছিলাম এরকম। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমি বলতে পারি ই টু দি পাওয়ার আই কে এ সাই ওয়ান এক্স, আর সাই টু এক্স প্লাস এ কে আমি বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ সাই টু এক্স। তাহলে সাধারণভাবে কি লিখতে পারো? একসাথে স্যার কম্বিনেশন করে লেখা যায়। সাধারণভাবে তুমি সাই এক্স প্লাস এ ইকুয়াল টু লিখতে পারো প্লাস মাইনাস প্লাস মাইনাস আই কে এ। এক্স। তাহলে তোমার এটা সহজে প্রতীয়মান হচ্ছে যে এটা ব্লক অপেক্ষকের ধর্ম প্রদর্শন করছে। তো এটা যথার্থতা যাচাই করার জন্য তোমরা এক্স এর জায়গায় এক্স প্লাস এ বসাও, বসিয়ে চেক করো, ইউ উইল গেট দ্য সেম কনসেপ্ট। তো এটার জন্য যেটা হচ্ছে সমীকরণে, আমরা যদি আলফা ওয়ান প্লাস আলফা ওয়ান প্লাস বিটা টু স্কোয়ার, বিটা ওয়ান না কি ছিল এটা, যাই হোক, স্কোয়ার, আমরা যদি লেস দেন জিরোর পরিবর্তে গ্রেটার দেন জিরো ধরি, তখন হবে ল্যামডা এবং ল্যামডা টু এর ভ্যালুগুলো হবে বাস্তব। এখানে যেমন জটিল হয়েছে, তখন বাস্তব হবে, কারণ নিরূপকের মান গ্রেটার দেন জিরো হলে মূলদয় বাস্তব হয়। কিন্তু সেক্ষেত্রে তোমার সলিউশনটা তখন হয়ে যাবে ই টু দি পাওয়ার আই, কিন্তু আর আসবে না। আমার কথা বুঝছো? জি স্যার। দেখো, কারণ স্যার বাস্তব হলে তো স্যার ওখানে আর হ্যাঁ, ইমাজিনেট থাকবে না। এই দেখো, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো হলে কি হবে? মূলদয় বাস্তব। এখন তুমি তো প্যাটার্ন তো চেঞ্জ করতে পারবা না, ফরমেশন তো এক্সপোনেনশিয়ালি থাকবে, সলভ করলে এক্সপোনেনশিয়াল ফর্মই আসবে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে ল্যামডা ওয়ান এর ফর্ম হতে পারে এরকম ই টু দি পাওয়ার মিউ এ, ল্যামডা টু হতে পারে ই টু দি পাওয়ার মাইনাস মিউ এ। তো যাই হোক না কেন, এখন বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু এটা বাস্তব, তাহলে তোমার সলিউশনটা তুমি তখন লিখবা সাই ওয়ান এক্স ইজ ইকুয়াল টু, হয়তো তুমি লিখবা তখন ই টু দি পাওয়ার, ইন জেনারেল লিখবা তুমি, এর জায়গাতে তুমি
এক্স লিখো, ফর এনি ভ্যালু অফ এক্স ইউ এক্স। আবার সাই 2 এর ক্ষেত্রে লিখবা ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স ইউ এক্স। এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারো, যেটা তুমি প্রথমে কনসিডার করেছো। এখন তোমার এক্সপ্রেশন যাই হোক না কেন, প্রথমটা যেরকম, প্রথম সলিউশনটাতে আমরা কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে অনুমোদিত একটা অঞ্চল আমরা পেয়েছি, ই টু দি পাওয়ার আই কে এ, ই টু দি পাওয়ার মাইনাস আই কে, এগুলো হচ্ছে অনুমোদিত মূল। এবং আমাদের ডিসকাশন বা কনসেপশনের সাথে ওই সলিউশনটা আমি পেয়েছি। কিন্তু যদি, যেহেতু দ্বিঘাত সমীকরণের দুটো অপশন আমাকে বিবেচনা করতে হবে, তো সেক্ষেত্রে যখন বাস্তব মূল হচ্ছে ল্যামডা এর, তখন কিন্তু এটা যখন অসীমের দিকে যাচ্ছে, তুমি দেখো এটা কিন্তু ওয়েভ ফাংশন অসীমত্বক হয়ে যাচ্ছে। আবার যেহেতু আলফা আলফা ওয়ান বিটা ওয়ান বা আলফা টু বিটা টু, এটা যেহেতু এনার্জি ডিপেন্ডেন্ট অপেক্ষক, তাহলে কিন্তু আহ বিষয়টা দেখো, অনুমোদিত মূল অনুমোদিত শক্তি অঞ্চল ডিফাইন করে, কিন্তু যেটা অননুমোদিত, অর্থাৎ যেটা অসীমতক হয়ে যাচ্ছে, এটা কিন্তু অননুমোদিত অঞ্চল ডিফাইন করছে। তো এ থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি, আমরা যে এর আগে ইলেকট্রনের গতিশীলতার জন্য আমরা উম, বারবার বলে এসেছি, ইলেকট্রন ইচ্ছা করলে যে কোনো জায়গাতে তার নিজের মতো করে দাঁড়িয়ে থাকতে পারবে না। তার মানে কি, তার জন্য অনুমোদিত একটা শক্তি অঞ্চল রয়েছে। তো সেটা আমরা যখন আমরা গাণিতিক বিশ্লেষণ করি আর যাই বলি, ফিজিক্যাল কনসেপ্ট বলি, সব তো একই কথা, আমরা ভিন্ন ভাষায় বলছি। তাহলে এই দুটো ক্ষেত্র থেকে দেখা যায় যে, দেখো, আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান যখন আমরা স্কোয়ার ইজ লেস দ্যান 4 বলছি, তখন এই অঞ্চলটা হচ্ছে ইলেকট্রনের জন্য অনুমোদিত এনার্জি অঞ্চল। কারণ এটা আসলে কমপ্লেক্স, এবং ইলেকট্রনের মোশনটাও কিন্তু কমপ্লেক্স মোশন উইদিন দ্য অ্যালাউড এনার্জি রিজিয়ন। কিন্তু যখন আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান স্কোয়ার, অর্থাৎ যখন বাস্তব হচ্ছে, তখন কিছু ওয়েভ ফাংশন গুলো কিন্তু অসীমে গিয়ে অসীমতক ধরো, এটা মনে করো অসীমে, তুমি এক্স এর ভ্যালু অসীমে নিয়ে যাও, এটা কিন্তু অসীম মিন করবে, এই ভ্যালুটা অসীম ভ্যালু মিন করবে এক্স এর ভ্যালু বসায়। তাহলে এটা কিন্তু অননুমোদিত, কারণ এটা আসলে ডিফাইন্ড না। তাহলে কথার মানে কি দাঁড়াচ্ছে? আবার যেহেতু আলফা বিটা এরা সবাই এনার্জি ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, তাহলে এদের এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে তাই বলো? অর্থ দাঁড়াচ্ছে যে ইলেকট্রনের জন্য দুই ধরনের শক্তি অঞ্চল রয়েছে, একটাতে সে অনুমোদিত, আর একটাতে নিষিদ্ধ। ক্লিয়ার? জি স্যার। So this is the physical interpretation of Bloch theorem, and this is the proof. আমি এখনই তোমাদের উপরে কোনো প্রশ্ন চাপিয়ে দিচ্ছি না, কিন্তু আমাকে বলো যে, মানে ফিজিক্সটা এনজয় করেছো কিনা তাই বলো। জি স্যার। হাউ ক্যান উই ভিজুয়ালাইজ অফকোর্স স্যার, অবশ্যই। ফিজিক্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স? কিভাবে আমরা এটাকে দৃশ্যমান করতে পারি, সেই চেষ্টাটা আমরা করেছি। এটা খুবই জটিল একটা থিওরি। সলভের আগে স্যার অনেকটাই ভয় লাগতো এটাকে দেখার পর। স্যার ওই থিওরিটা 3 স্টার, আর স্যার দেখেই স্যার কেমন যেন একটা ভয় কাজ করতো স্যার, কিন্তু স্যার এখন স্যার ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ স্যার আপনাকে। যে কোনো থিওরির ভিতরে ঢুকতে হলে প্রথম কথা হচ্ছে তোমাকে একটা পরিচ্ছন্ন কনসেপ্ট বা জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আর সেটার জন্য তোমাকে ভাবতে হবে, সময় দিতে হবে, পড়তে হবে। কোনো কিছু অসম্ভব নয়। এই যে দেখো, তোমার কাছে এতদিন মনে হতো যে তুমি এটা পারবে না, এখন কি সেটা মনে হচ্ছে? স্যার তার মানে কি, তোমার মধ্যে লুকায়িত যে তুমি রয়েছে, সেটাকে তুমি আবিষ্কার করো নাই। আর একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে ছাত্রের ভিতর থেকে লুকায়িত ছাত্রটিকে বের করে নিয়ে আসা, তার প্রকৃত ট্যালেন্টটাকে মানে এক্সপ্লোর করা, প্রকৃত ট্যালেন্টটাকে এক্সট্রাক্ট করা। এটা হচ্ছে একজন শিক্ষকের উদ্দেশ্য। বা আমরা সেটা চেষ্টা করি। আমরা তো অত ভালো শিক্ষকও না, অত জ্ঞানীও না, বা অত কি বলে তোমার প্রজ্ঞাবানও না, কিন্তু চেষ্টা তো করতে হবে। যেহেতু
শিক্ষকতা পেশায় আছি। আর তোমাদের সহযোগিতা থাকলে হয়তো আমার এই প্রজ্ঞাটা আরো প্রগাঢ় হবে, আরো বেশি কার্যকর হবে। যত যাই বলো, এই যে তুমি বলছো স্যার বুঝতে পেরেছি, ক্রেডিটটা কিন্তু তোমার, সম্পূর্ণ তোমার, আমার না। আমার না এই জন্য যে আমি আমার জ্ঞানের আলোকে চেষ্টা করেছি, যেটা আমার করা উচিত আমি সেটাই করেছি। কিন্তু তোমার জন্য যেটা উচিত তুমি সেটা যদি না করতে আমার কিছু করার ছিল না। তাহলে তুমি বুঝতে পেরেছো কেন তোমার জন্য যেটা উচিত সেটা তুমি করেছো, মনোযোগ দিয়ে শুনেছো, তাহলে ক্রেডিটটা সম্পূর্ণ তোমার। আর এই ক্রেডিটটা যেহেতু একবার তুমি প্রমাণ করলে, তার মানে তোমাকে বোঝালেই তুমি মনোযোগ দিলে বুঝতে পারবে। আর আমি আগের দিনই বলেছি, মেধা মানে হচ্ছে মনোযোগ। তাহলে এখানে কোনো কিছু আমাদের জন্য অসম্ভব নয়। তাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি নাকি এমআইটি তে পড়ি সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আমার মেধা তো তুচ্ছ তাচ্ছিল্য করার মতো নয়, আমি তো পারি। তা আমি যেহেতু পারি, আমি তো একদিন এমআইটি তে যাওয়ার স্বপ্ন দেখতেও পারি, অসুবিধা কি? কে বললো আমি অবহেলিত, কে বললো আমি অযোগ্য? আমি তো সেটা মানবো না। কারণ আমি তো প্রমাণ করার জন্য ফাইটই করি নাই। তো এখন আমি ফাইটটা করব, ঠিক কিনা? জি স্যার, অবশ্যই ঠিক স্যার। সবসময় নিজের উপরে আস্থা রাখবা, নিজের কর্মের উপরে বিশ্বস্ততা রাখবা, এবং সেটাকে ফোকাস করে টার্গেট অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে। তো আজকে আমি এখানে রাখছি। ভিডিওটা তোমরা দেখো, যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো। আর যদি সমস্যা না থাকে, তাহলে মজার ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারে আমার খুব একটা হেল্প তোমাদের আর লাগবে না। কারণ এই চ্যাপ্টারের যে নির্যাস সেটা আজকে মাথায় ঢুকিয়ে দিয়েছে। অন্য কেউ কিছু বলবে? তাসিনা, তাসিনা আছো? জি স্যার বলুন স্যার। কেমন লাগলো? হাউ ডিড ইউ এনজয় ইউর ক্লাস? স্যার আলহামদুলিল্লাহ ভালো। আরেকবার স্যার মানে ভিডিওটা দেখলে স্যার 100% ক্লিয়ার হবে। ওকে, তৌহিদ? স্যার আপনি সিগনিফিকেন্স গুলো ব্যাখ্যা করেছেন, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ এই জিনিসটা কোথাও পাই না। এই জিনিসটাই শেখার মধ্যে একটা অনীহা তৈরি করে। যদি সিগনিফিকেন্সটা না জানি যে আমি এই প্রত্যেকটা লাইনের সিগনিফিকেন্স কি। তো এটা ভালো লেগেছে। শেষের দিকে একটু ইন্টারনেট সমস্যা করছিল, একটু আটকে গেছে, এটার জন্য আমি ভিডিওটা দেখবো, বাট বাকি অংশটা আমি বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। শাওন? শাওন আছো? শাওন, কেমন লাগলো তোমার আজকে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম বুঝতে আসসালাম। পারছি সবকিছু। বুঝতে তো অবশ্যই পারবা, তোমাদের কি মেধা কম নাকি? মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবা। তোমরা সবাই মেধাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে প্রপারলি মেধাটাকে অ্যাপ্লাই করার যে কৌশল, ট্রেনিং, এটাই দরকার। আমি, যদি কেউ কখনো বলে এটা তোমার মাথায় ঢুকবে না, বা তোমার মাথা অত প্রখর না, এই ধরনের শব্দ যদি কেউ ব্যবহার করে থাকেন, সেটা তার নিজের দায়িত্ববোধের জায়গা থেকে করবেন, আমি কোনো মন্তব্য করব না। কিন্তু আমি কোনো ছেলে মেয়েকে কখনো এই দৃষ্টিকোণ থেকে দেখি না, কেননা কার মেধা কোথায় কিভাবে কাজ করবে এটা কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না। মানুষের মেধা বা মস্তিষ্ক হচ্ছে একটা মিরাকল একটা জিনিস। পৃথিবীতে অনেক সায়েন্টিস্টের হিস্ট্রি আছে যারা ম্যাট্রিকুলেশন পাস করতে পারে নাই, 2, 3 বার 4 বার পরীক্ষা দিতে হয়েছে। যে সাবজেক্টের জন্য পাস করতে পারে নাই, পরবর্তীতে উনি ওই সাবজেক্টে এমন থিওরি দিয়ে গেছে যে ওটা বুঝে এরকম মানুষের সংখ্যায় কম। তাই তুমি কাকে ছোট করে দেখবো? কখন এটা উচিত না। আজকের মতো তাহলে রাখছি বাবা, ভালো থেকো সবাই। শুভরাত্রি। স্যার শনিবারে যদি নমস্কার স্যার। নমস্কার। সুস্থ থাকি, বেঁচে থাকি, সবার সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার সবাই ভালো। শুভরাত্রি। শুভরাত্রি। কল্যাণ স্যার হোক বেঁচে সবার তো হোক। অবশ্যই থাকবেন, আপনি বেঁচে না থাকলে আমাদের ফিজিক্সে কি হবে? বাবা রে, এটা হচ্ছে আর এক মিরাকেল পৃথিবী। এটা না একদিন বলবো তোমাদের। আমি আমি প্রত্যেকদিন রাত্রে ঘুমোই যে এই যে লাস্ট ঘুমোচ্ছি, যদি সকালে উঠি এটা বোনাস।
ঠিক আছে? আমার কিন্তু আইডিওলজিটা হচ্ছে, কিন্তু এত তাড়াতাড়ি হলে স্যার আমাদের তো সমস্যা হয়ে যাবে। শোনো শোনো, অ- অকাল মৃত্যু বলে কোনো কথা নেই কিন্তু। কারণ তোমার মৃত্যু কখন হবে এটা তোমাকে কেউ কন্ট্যাক্ট করে পাঠিয়েছে নাকি? তোমাকে কি বলেছে যে তো তুমি মানে এত বছর মাস্ক থাকবা, সেটা কি তুমি জানো? কেউ জানে না। অতএব অকাল মৃত্যু বলতে কিছু নেই। যার যখন মৃত্যু সেই তখন মরে। হুম। তা আমি যেহেতু জানি না আমার কখন, সুতরাং আমার প্রত্যেক কিন্তু মরবো যেটা তো কনফার্ম। হ্যাঁ মৃত্যুই স্যার। বাস্তব। মৃত্যুই বাস্তব। মৃত্যুর মধ্যে অবাক হওয়ার কিছু নেই, মৃত্যুই হচ্ছে বাস্তব। তো হ্যাঁ স্যার। প্রত্যেকেই মরবে। তো আমরা কেউ জানি না কখন মরবো। তাহলে এইটা নিয়ে উৎকণ্ঠারও কিছু নেই, এটা নিয়ে ভাবনারও কিছু নেই। কিন্তু কর্মটা এমন হতে হবে যেন যে কোনো সময় মরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি আমরা। দ্যাট শুড বি দ্য আইডিয়াল লাইফ অর আইডিওলজি অফ লাইফ। আমরা অনেক সময় পারি না, বাস্তবতার ক্ষেত্রে আমরা ব্যাহত হই। যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে। ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। সবাই ভালো থেকো।